বহুদিন পর সেই চিরচেনা মাটিতে পা পড়ল। বাতাসে সেই চেনা সুবাস ভেসে আসছে। কাঁধের ব্যাগটা শক্ত করে চেপে ধরলাম। গেট অতিক্রম করে বাড়ির ভেতর পা রাখতেই পুরনো স্মৃতিগুলো সব চারা দিয়ে উঠল। বাড়ির ঠিক পাশেই উপড়ে পড়া শিউলি ফুলের গাছটা। ফুলের জন্যে গাছটাও চোখে পড়ছে না স্পষ্টভাবে। এই গাছ জুড়ে হাজারো স্মৃতি। সেই স্মৃতিগুলোর মাঝে হারিয়ে যেতে লাগলাম ক্রমশ। এই তো সবে কয়েক বছর আগে আমি আর অপু ভাই মিলে লাগালাম গাছটি। মাত্র 6 বছরে গাছটা এত বড় হয়ে গেছে। 6 বছর! হঠাৎ করে সময়ের পরিধিটা মাথায় গিয়ে লাগলো। 6 বছরে কতদিন হয়? অনেক দিন। এই অনেক দিনের হিসেবটা আগে কেন এলো না মাথায়? 6 বছর অপু ভাইকে দেখা হয় না। সময়ের ব্যবধান বিরাট, কিন্তু আজ যেন মনে হচ্ছে এই তো কিছুদিন আগে এই বাড়ি ত্যাগ করলাম আমি। কেন এমন হচ্ছে? অপু ভাইয়ের ছোট ছোট স্বর্ণময় স্মৃতিপট সঙ্গে ছিল বলে? ব্যাগ থেকে তার ছোট্ট চশমাটা বের করলাম। ছোট্ট একটা চশমা, তার আবার একটি গ্লাস ভাঙা। এরকম অসংখ্য অপু ভাইয়ের জিনিসপত্র সাথে ছিল বলেই হয়তো সময়টা গণ্য হয়নি। হাত বাড়িয়ে একটি ফুল ছিঁড়ে নিলাম গাছ থেকে। হঠাৎ মনে পড়ে গেল অপু ভাই বলেছিলেন এই শিউলি ফুলগুলো দিয়ে আমায় মালা বানিয়ে দেবেন উনি। একটা দুটো ফুল দিয়ে নয়, গাছে যত ফুল হবে সবগুলো জোড়া দিয়ে বিরাট বড় একটা মালা বানাবেন। মালাটার পরিধি হবে এত বড় যেন দুজনেই মালাটা গলায় পরে বসে থাকা যায়। অপু ভাইয়ের কি এ কথাটা মনে আছে? উনি কি ভুলে গেছেন, নাকি ছোটবেলার অহিতুক ফালতু কথা বলে উড়িয়ে দিয়েছেন সবটা? বাড়িটা আগের মতোই আছে, বাহ্যিক দিক দিয়ে একটুও বদলায়নি। বদলে গেছে বাড়ির ভেতরের দৃশ্য। কাঁধের ব্যাগ চেপে ধরেই বাড়ির দরজার সামনে দাঁড়ালাম। 6 বছর আগে এই বাড়িতে দুটি প্রাণের নিত্য আনাগোনা স্তব্ধ হয়ে গিয়েছিল। সমস্ত শোরগোল গিয়ে সমাপ্তিতে ঠেকেছিল। দুটো প্রাণ একজন আরেকজনের পেছনে ছুটে চলতো। সব থমকে গিয়েছিল কয়েক মুহূর্তেই। আমি সব কিছুর ইতি টেনে দিয়ে চলে এসেছিলাম। শান্ত পা ফেলে দরজার সামনে দাঁড়ালাম। এই বাড়িটি আমার বড় খালার। বড় খালা গত হয়েছেন 3 বছর হতে চলল। খালু তো মারা গেছেন আজ 9 বছর প্রায়। এতগুলো দিন পার হবার পর আজ এই বাড়িটা উৎসব মুখরে ঢেউ খেলছে। খালার বড় মেয়ে সুমি আপুর বিয়ে। আমাকে আসতে বলেছেন উনি, যাতে ওনার পাশে পাশে থেকে হাতের কাজ এগিয়ে দিতে পারি। এছাড়া আর কেনই বা উনি ডাকবেন আমায়? আচমকা দৃষ্টি পড়ল দরজার কাছের দেওয়ালটার দিকে। দেওয়ালের কিছুটা অংশ ভেঙে আছে। আমি আর অপু ভাই খেলতে গিয়ে ভেঙে ফেলেছিলাম জায়গাটুকু। উনি হাতে লাঠি নিয়ে আমায় মারতে এসে ভুলে এখানে বাড়ি মেরেছিলেন। এজন্য অবশ্য প্রচুর ছাড়ি খেয়েছিলাম খালামণির হাতে। দৃষ্টি আমার ওখানেই স্থির। কখন যে সুমি আপা দরজা খুলে আমার দিকে তাকিয়েছিলেন আমার খেয়াল নেই। বেশ কিছুক্ষণ পর আমার দৃষ্টিভ্রমের বিঘ্ন ঘটল। যথারীতি ভ্রুকুচকে তাকিয়ে আছেন উনি। আমাকে ধ্যান হতে ফেরাবার প্রয়োজন হয়তো মনে করেননি, তাই যতক্ষণ অবধি আমি অন্যদিকে তাকিয়েছিলাম উনি চেয়েছিলেন আমার দিকে। আমি আর আগের মতো অপ্রস্তুত হলাম না ওনার চাহনি দেখে। অভ্যেস হয়ে গেছে। ওনার এই উদ্ভটভাবে তাকানো এখন সয়ে গেছে আমার। আমি কি করব বুঝতে পারছি না। সুমি আপার দৃষ্টির নড়চড় নেই। আমি অপ্রস্তুত হলাম বটে। এখন কি ভেতরে ঢুকবো নাকি দাঁড়িয়েই থাকবো? আমি মাথা নিচু করে চোখ উল্টে তাকিয়ে আছি। সুমি আপা হাতের ভাঁজ নামিয়ে ছোট্ট নিঃশ্বাস ফেলে সরে দাঁড়ালেন। ওনার এই বিরক্তির কারণ আমার বোধগম্য হলো না। আমি টিপ টিপ করে পা ফেললাম ভেতরের দিকে। আহা, সেই চেনা ঘর, সেই চেনা ইট পাথর দেওয়াল। একেই হয়তো মায়া বলে। দেহের সাথে দেহের বিচ্ছেদ ঘটে, কিন্তু যে মনের সাথে মনের একবার মিলন হয়ে যায় সেই মিলনের বিচ্ছেদ ঘটানো বড় দুষ্কর। সুমি আপা ইতিমধ্যেই চলে গেছেন। অবাক লাগছে এইটা ভেবেছে বিয়ে বাড়ি, অথচ লোকের কোনো ছিটে ফোটাও নেই। তবে কি আমি প্রথম ব্যক্তি যে অতিথি হিসেবে পা রেখেছি এই বাড়িতে? হঠাৎই সুমি আপা পেছন থেকে বলে উঠলেন, রুমে যা, আমার পাশের রুমটা তোর জন্য গুছিয়ে রেখেছি। বলতে বলতেই আমার মুখের উপর রুমের চাবি ছুঁড়ে মারলেন উনি। চাবিটা আমার কানে বাড়ি খেয়ে নিচে পড়ে গেল।
সুমি আপার স্বভাব কোনো জিনিস তিনি হাতে এনে দেন না, সবসময় ছুঁড়ে মারেন। কিন্তু শর্ত হলো সেই ছুঁড়ে মারা জিনিসটা ক্যাচ করা যাবে না, নিচে পড়ে যাবে, তারপর সেখান থেকে তুলে নিতে হবে। এই শর্তটি শুধু আমার জন্যেই বরাদ্দ, একমাত্র আমাকেই ভালোবেসে উনি এই আদেশটি দিয়েছেন। এই কাজের মাধ্যমে আমায় অপমান করা হয় কিনা জানি না, তবে আমার বেশ ভালো লাগে। সুমি আপাকে আমি ভালোবাসি, এই মানুষটিও আমায় ভালোবাসে। কখনো তাকে ঘর লোকের সামনে কানমলা অথবা চর মেরে কিংবা এক গাদা কাজ করিয়ে তার ভালোবাসার প্রমাণ দেন উনি। আমার তো বেশ লাগে। মাঝে মাঝে মনে হয় তার ভালোবাসার মাত্রা আমার চেয়েও বহু পথ ছাড়িয়ে যায়। আমি স্বর্ণপণের চাবিটি হাতে তুলে নিলাম, মুখে মেকি হাসি ঝুলিয়ে হাসলাম। এই হাসিটাও সুমি আপার আদেশেই দেওয়া। উনি বলেছেন নিচ থেকে জিনিসটা হাতে তুলে হাসতে হবে, দাঁত বের করে হাসতে হবে। আমিও তাই করলাম। হেসে সুমির আপার মনে হচ্ছে পূরণ করলাম। সুমি আপা ঝটপট পা ফেলে চলে গেলেন, যেটা উনি হামেশাই করেন। ওনার আদেশ পালন হয়ে গেলে এক মুহূর্ত আমার সামনে দাঁড়ান না, হয়তো আমার মুখ দেখতে চান না, নয়তো আমার ধারণা করা অন্য কিছু। তালায় চাবি ভরে তালা মুক্ত করলাম ঘরটাকে। বহুদিন হয়তো বদ্ধ অবস্থায় পড়েছিল ঘরটি। ছিটকিনি খুলে ভিতরে ঢুকতেই দরজার ওপরে বাসা বাঁধা মাকড়সার জাল ছিঁড়ে গেল। বেচারি মাকড়সার জন্যে কষ্ট হচ্ছে, আমার মতো তার বাসাটাও হারিয়ে গেল। দুই হাতে দরজা দুদিকে ঠেলে দিলাম। মেঝেতে পা রেখে মনে হচ্ছে বস্তা বস্তা বালু এখানে ঢেলে দেওয়া হয়েছে। কত বছর এই ঘরে কেউ ঢোকে না কে জানে, অবশ্য একজনের যদিও ঢোকার কথা। পায়ের তলা ইতিমধ্যেই নোংরা হয়ে গেছে। হেঁটে গিয়ে সবার প্রথমে দক্ষিণের জানালাটা খুলে দিলাম। এই জানালা খুলে দিলে ফ্যানের প্রয়োজন হয় না, পুরো ঘরময় বাতাসের আনাগোনা চলে। এভাবেই মাসের পর মাস ইলেকট্রিক বিল বাঁচিয়ে ফেলা যায়। আমি যা ভেবেছিলাম তাই। জানালার পাশে বেলি ফুলের গাছটা এখনো তাজা। অপু ভাই খেতে ভুলে যাবেন, কিন্তু এটাই পানি দিতে ভুল হবে না তার। তবে কেন ঘরের এই বিধ্বস্ত অবস্থা? উনি কি নিজেকে ধরা দিতে চান না বলে এই পদ্ধতি বেছে নিয়েছেন? হবে হয়তো। জানালার দ্বার ছেড়ে খাটের উপর দম করে বসে পড়লাম। খাটেও ময়লা, তবুও এই ময়লায় কিছু এসে যায় না আমার। ভেতরের দৃশ্য নিয়ে বিষাক্ত বায়ুটা নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে। অনেক দিন পর এভাবে প্রাণ খুলে দম খেললাম। মুখটাও কেমন যেন হালকা লাগছে। এখানে এসে কি পূর্ণরূপে সুস্থ হয়ে উঠলাম? কুচো হয়ে বসে আঙ্গুলের ভাঁজে আঙ্গুল কুচলাম। 6 বছর আগে কেন আমায় চলে যেতে হয়েছিল? দুটো দেহের বিচ্ছেদ ঘটেছিল কেন? আমার বড় খালার এই বাড়িটায় আমি এবং মা থাকতাম, এই ঘরটায়। বাবা মারা গিয়েছিলেন আমার জন্মের 7 দিনের মধ্যে। মা তখন পাগল প্রায়। মাকে আগলে রাখতে বড় খালা আমাকে আর মাকে নিয়ে এলেন এই বাড়িটায়। বাবার পেনশনের টাকা দিয়ে আমাদের চলে যেত। এই বাড়িতে আসার পর সুমি আপুর হুকুম চলতো শুধু আমার ওপর। তার যাবতীয় সমস্ত কাজ আমি করতাম, ভালো লাগতো আমার করতে। তারপর একদিন স্কুল থেকে ফেরার পর বাড়িতে ঢুকতে যাব, তখনই ধাক্কা খেয়ে পড়ে গেলাম কারো একটা সাথে। শক্ত মেঝেতে পড়ে গিয়ে কনুইতে জোরসে ব্যথা পেলাম। চোখ মুখ কুঁচকে এলো, সেই সাথে চোখে জল। একরাশ বিরক্তি নিয়ে চোখ খুলে ধমকাতে যাব, কিন্তু তার আগেই আমি থমকে গেলাম। সমস্ত বিরক্তি রাগ যেন কর্পূরের মতো উবে গেল। শ্যামল কোকড়ানো চুলের এক মানব দাঁড়িয়ে আমার সামনে, চোখে যার মায়া লুটুপুটু খাচ্ছে। মায়াবী মানবী শুনছি, এই প্রথম মায়াবী মানব চোখে পড়েছিল তখন। কিছু বলার ভাষা হারিয়ে ফেললাম। মনে তখন একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল যে এই ছেলেটি কে? কে এই ছেলেটি? ছেলেটিও নিভু নিভু চোখে কেমন যেন করে তাকাচ্ছিল আমার দিকে। তারপর কিছুক্ষণ পর মৃদুস্বরে সরি বলে হুড়মুড়িয়ে ভিতরে চলে গেল সে, যেন কিছুই হয়নি, সব স্বাভাবিক আছে। সামান্য একটি ভুল হয়েছে, যার কারণে সরি বলে চলে গেল। ব্যাস, শেষ। কিন্তু এখানেই সব শেষ হয়নি। নিচে পড়ে থাকা ইটের কোনা কোনই ভেদ করে রক্ত ছুটল তীব্র গতিতে, কিন্তু কোনো ভ্রুক্ষেপ নেই আমার। মমির পুতুল হয়ে দাঁড়িয়েছিলাম, তখনও আমার মনের কোঠরে সেই ভীত কিন্তু শান্ত চোখজোড়া ভাসছিল। আমি সব ফেলে ছুটে গেলাম ভেতরে। গিয়ে দেখি ছেলেটিকে খালা খুব করে বকছেন। ছেলেটি মাথা নিচু করে দাঁড়িয়ে আছে,
কাঁধের ব্যাগ মেঝেতে পড়ে আছে। আমি মনোযোগ দিয়ে খালার তাকে বকা দেবার বিষয়বস্তু বোঝার চেষ্টা করতে লাগলাম। সবটা শোনার পর এই দাঁড়ালো যে ছেলেটি খালাকে না বলে দাদু বাড়ি চলে গিয়েছিল আর আজ প্রায় 15 দিন পর বাড়ি ফিরেছে। সবচেয়ে অবাক হলাম তখন যখন শুনলাম ছেলেটি আমার খালাতো ভাই, মানে বড় খালার ছেলে। আশ্চর্য হলেও সত্যি, আমি তখনও জানি না খালার একটি ছেলেও আছে। খালার সাথে বহুদিন যোগাযোগ না থাকায় আর কৌতূহলহীনতার কারণে জানা হয়নি। আর আজ এত কাছ থেকে এত কিছু জানতে পেরে বেশ অবাক হচ্ছি। এক দফা বকা খাওয়ার পর সুমি আপা খালাকে থামালেন, অথচ সে কিন্তু এতক্ষণ তাদের সামনেই দাঁড়িয়েছিলেন। আমি দেখেছি উনি মিটমিট করে হাসছিলেন। এখন উনি ছোট ভাইয়ের প্রতি ব্যাকুল বোনের রোল প্লে করছেন। খালাকে থামিয়ে ছেলেটিকে ভেতরে নিয়ে গেলেন সুমি আপা। আমি কৌশলে তাদের পিছু নিলাম। সুমি আপা ছেলেটিকে তার রুমে নিয়ে গেলেন। আমি আড়ালে দাঁড়িয়ে শুনছিলাম ছেলেটি তার বোনকে উৎসুক কণ্ঠে বলছে, জানো আপু, দাদু বাড়ি যে মজা করলাম, রোজ পুকুরে গোসল করেছি, এত এত ফল মিষ্টি খেয়েছি। জানো, পেয়ারা গাছটাই এত বড় বড় পেয়ারা হয়েছে, খেতে এত মজা। আপু, তুমি মিস করে গেলে। সুমি আপা ছেলেটির কথা শেষ হতে না হতেই জোরে কালমলা দিলেন। ছেলেটি ব্যথায় কুঁকড়ে উঠল। আপা শক্ত গলায় বললেন, গেছিস ভালো কথা, আমায় বলে গেলি না কেন? জানিস মা কত চিন্তা করছিল। আর তোর চোখের এই অবস্থা কেন? কত রাত ঘুমাসনি, সত্যি করে বল। বিশ্বাস করো আপু, রোজ ঘুমিয়েছি। প্লিজ কান ছাড়ো, লাগছে আমার। সুমি আপা কান ছেড়ে দিয়ে দূরে গিয়ে দাঁড়ালেন। ছেলেটি কান চেপে ধরে দাঁড়িয়ে আছে। আমি সেখান থেকে সরে এলাম, কিন্তু এটুকু আমার মাথায় ঢুকে গেল ছেলেটি খালার বড় ছেলে। দুপুরে খেতে বসে দেখি ছেলেটি আমার চেয়ারে বসে আছে। আমি কি বলবো ভেবে পাচ্ছি না। সুমি আপা গাঢ় দৃষ্টি নিয়ে তাকালেন আমার দিকে। আমি কেন বসছি না উনি সেটা ভালোই টের পেয়েছেন, তবু তার ভাইকে বলছেন না চেয়ারটা ছেড়ে দিতে। আমি অগত্যাই অন্য চেয়ারে বসে পড়লাম। মাথা নিচু করে পায়ের দিকে তাকিয়েও বুঝতে পারছি ছেলেটি আমার দিকেই তাকিয়ে আছে। সে এবার সুমি আপাকে জোরে প্রশ্ন করলো, আপু, এই মেয়েটা কে রে? সুমি আপা আর আমি একে অপরের দিকে তাকিয়ে আছি। ছেলেটি ভ্রকুচকে চেয়ে আছে। সুমি আপা ছেলেটিকে বললেন, মেজো খালার মেয়ে, আমাদের এখানেই থাকবে। তুই তো বাড়ি ছিলিস না, তাই জানিস না। আমাদের এখানে থাকবে কেন? ছেলেটি ভ্রু কুচকে জানতে চাইল। সুমি আপা ইতস্তত করে বললেন, মেজো খালু মারা যাওয়ায় মা তাদের এখানে এনেছেন। তুই চুপচাপ খা, কথা কম বলে। ছেলেটি চুপ করে রইল, কেমন অদ্ভুত দৃষ্টিতে তাকালো আমার দিকে। আমি চুপচাপ মাথা নিচু করে খেয়ে যাচ্ছি। বেশ বুঝতে পারছি ছেলেটা আমাকেই দেখছে। কোনো রকম খেয়ে উঠে গেলাম। আর ভুলেও ছেলেটির সামনে যাব না। তার চাহনি অদ্ভুত লাগে কেমন যেন। বিকেলবেলা ছাদে দাঁড়িয়েছিলাম। খালাদের ছাদটা ভীষণ সুন্দর এবং পরিষ্কার। ছাদের দেখভাল করার আলাদা লোক আছে। সে রোজ ছাদের আনাচে কানাচে পরিষ্কার করে। খালা চা নিয়ে ছাদে চলে আসেন বিকেলে। মেঝেতে মাদুর পেতে বসে বসে চা পান করেন। বেশ আয়েসি ভঙ্গিতে চা খান তিনি। রেলিংয়ের নিচটায় মোটা রড পুঁতে দেওয়া, যে একবার এখান থেকে পড়বে তার মৃত্যু নিশ্চিত। সুচালো রড পেট ভেদ করে চলে যাবে অনায়াসে, তারপর মৃত্যু। কেউ মরতে চাইলে এর চেয়ে ভালো উপায় আর নেই। আমি রেলিং ধরে ক্রমশ নিচু হচ্ছিলাম। না, মরতে নয়, রডগুলো কতটা সুচালো সেটাই দেখছিলাম। হঠাৎ পেছন থেকে তড়িৎ গতিতে একটা হাত আমায় টেনে নিয়ে গেল ছাদের মাঝ বরাবর। আমি ভয়ে চোখ বন্ধ করে নিলাম। ছাদের মাঝে দাঁড়িয়ে কিছুক্ষণ পর পিটপিট করে চোখ খুলে সামনে সেই ছাকড়া চুলের অধিকারী ছেলেটিকে দেখতে পেলাম। রাগান্বিত দৃষ্টিতে তাকিয়ে আছে সে, আর আমার ডান হাতটা শক্ত করে ধরে আছে। তার হাতের মধ্যে আমার হাতের কবজি পিষে যাচ্ছে। এতটুকু ছেলের এত শক্তি! ছেলেটি এবার হাত উঁচু করে ধরে চেঁচিয়ে বলল, মরার শখ জেগেছে? তবে বাড়ির বাইরে গিয়ে মরো। এখানে মরলে বদনাম আমাদেরই হবে। তুমি কি বোকা নাকি?
আর একটু হলেই তো পড়ে যেতে, তখন কি হতো? আমি মরার জন্যে ওখানে যাইনি বলেই ফুপিয়ে কেঁদে উঠলাম। ছেলেটি অবাক হয়ে গেল, অপ্রস্তুত হয়ে বলল, আরে কাঁদছো কেন? আমার হাত। ছেলেটি বুঝতে পেরে ছেড়ে দিল হাতটা। আমি আলতো করে হাতটা মুখের কাছে ধরলাম। 5 আঙ্গুলের দাগ বসে গেছে, রক্তিম হয়ে গেছে পুরো হাতটা। এভাবে কেউ ধরে? ছেলেটি অনুশোচনায় ইনিয়ে বিনিয়ে বলল, আমি ইচ্ছে করে ধরেছি নাকি? তুমি তো পড়ে যাচ্ছিলে। আচ্ছা থাক, আর কেঁদো না। নাম কি তোমার? পেখম। ওহ, সুন্দর নাম। এভাবেই ধীরে ধীরে কথা আগাতে থাকে। এই কথা একসময় এমন পর্যায়ে চলে যায় যে থামাতে চাইলেও থামানো যায় না। মনের অজান্তেই দুজন দুজনের এতই কাছে চলে এলাম যে এখান থেকে আর ফিরে যাওয়া যাবে না। সময় এমন এক বস্তু যাকে ধরা ছোঁয়ার সামর্থ্য কারো নেই। প্রেম হতে হতে সময় পেরিয়ে যায় কয়েকটা মুহূর্তে, অথচ কতগুলো বছর একসাথে বাঁচার প্রয়াস। তার কথার ভাঁজে আমি নিজেকে খুঁজে পাই। অজস্র মন খারাপের ভিড়ে শুধু তাকেই খুঁজে বেড়াই। কতগুলো বছর লেগে গেল দুটো মন এক হতে, অথচ এক তো সেদিনই হয়ে গিয়েছিল যেদিন প্রথম তাকে দেখেছিলাম। হয়তো বুঝতে সময় লেগে গেল। হাতে গোনা কয়েকটা মুহূর্ত মনের কোঠায় স্বর্ণময় হয়ে থাকে, হাজার বছরের কিঞ্চিত মুহূর্ত। অপু ভাই, আমি তোমায় ভালোবাসি, এই শব্দটুকু কখনো বলা হয়নি, বলার প্রয়োজনও ছিল না। যার বোঝার সে বুঝে নিয়েছে, কিন্তু আশেপাশের মানুষগুলো তারা কেন বুঝলো না? দুটো হৃদয় যখন নকশি কাঁথায় স্বপ্ন বুনতে বসলো, তখনই করাঘাতে সব উল্টে গেল। কাঁথা ছিঁড়ে বিচ্ছন্ন হয়ে পড়ল। খালা এবং মায়ের জন্যে নানা সমান ভাগে জমি জমা রেখে গিয়েছিলেন। বড় খালা একদিন দাবি করলেন মায়ের নামে থাকা সব সম্পত্তি তার নামে লিখে দিতে হবে। যেহেতু এতগুলো দিন আমাদের খাইয়ে পরিয়ে আশ্রয় দিয়েছেন, সেহেতু এটুকু তো তার প্রাপ্য। কিন্তু মা সরাসরি নাকচ করলেন, নিজের ভাগের সম্পত্তি উনি কাউকে দেবেন না। ততদিনে আমার আর অপু ভাইয়ের মন আষ্ঠে পৃষ্ঠে গেছে। বলি ফোটার আগেই হাজারো কথাটা মনের কোণে ভিড় করে, না বলতেই সব বুঝে ফেলা যায়। এক সন্ধ্যায় যখন এমনি একফালে সুতোয় দুজন স্বপ্ন বুনছিলাম, তখনই চিৎকারের শব্দে ছুটে এলাম দুজন। মা এবং খালার ঝগড়া চলছে। খালা সবার সামনে স্পষ্ট জানিয়ে দিলেন আমাদের এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে। সম্পত্তি তাকে লিখে না দিলে আমাদের ঠাঁই জুটবে না। এই কথা কর্ণকুহরে যেতেই চোখ ঘোলা হয়ে উঠল। ষষ্ঠ ইন্দ্রিয় জানান দিল দুটো দেহ এবার আলাদা হবে। স্বপ্নের বুনন এখানেই সমাপ্তি। চোখের আড়ালে থেকে যাবে দুজন। কেউ জানবে না এই বাড়িটাই দুটো প্রাণ রোজ হাত ধরে ছন্দ তুলত। ভালোবাসার শব্দটা হারিয়ে যাবে। দুটো লোকের বিবাদের ফলে ভালোবাসা শূন্যে উড়ে যাবে। চোখে চোখে আর কথা হবে না। কিছু বলার আগেই সবটা বুঝে ফেলা আর হবে না। অপু ভাইয়ের মুখ ফ্যাকাশে হয়ে গেছে। মনের কোণে হাজারো সংশয়েরা বাসা বেঁধেছে। এই বাড়ি ছেড়ে চলে যেও না মা, তবে যে দুটো বোনের মৃত্যু ঘটবে। বলতে চেয়েও বলতে পারলাম না, সাহসে কুলালো না। চোখ দুটো স্থির হয়ে রইল অপু ভাইয়ের চোখে। উনি কিছু বলতে চাইছেন, হয়তো এটাই বলতে চাইছেন, স্বপ্ন বুনন থামিয়ে দিও না, আমাদের আবার এক হতে হবে, হতেই হবে, নয়তো স্বপ্নের কাঁথায় চির ধরবে। তুমি সাজিয়ে যাও স্বপ্ন, একদিন হাতছানিতে রং মাখিয়ে দেব সেই স্বপ্নের ক্যানভাসে। মা হুড়মুড় করে নিচে নামলেন ব্যাগপত্র নিয়ে। হঠাৎ ঝড়ে উল্টে গেল আমাদের গল্পের পাতা। মা আমায় টানতে টানতে নিয়ে যাচ্ছেন। আমি উল্টো হয়ে মায়ের টানে হেঁটে চলেছি। ক্রমশ অপু ভাইয়ের থেকে দূরে চলে যাচ্ছি, দূরে, বহু দূরে। তারপর চোখের আড়াল হয়ে গেল সে। চোখের আড়াল হলেই কি মনের আড়াল হওয়া যায়? তার মূর্ত প্রতীক আমি নিজে। স্বপ্নের কাঁথা ভরে উঠেছে অপু ভাই, সেটা জানাতেই আমার এখানে আসা। তুমি রংতুলিতে পূর্ণ করো আমায়, বিচ্ছেদের পরও আজও ভালোবাসি। তোমার হৃদয় সংযোগ আবার আমার মনে লাগুক। মা আমায় নিয়ে এলো মামার বাড়িতে, সেখানেই থাকতে লাগলাম। পরে একটি স্কুলের জব ম্যানেজ করলো মা। তারপর বহু দূর চলে গেলাম মায়ের সাথে। মা এখন অসুস্থ থাকেন বেশিরভাগ। নানার রেখে যাওয়া জায়গা জমি সেভাবেই পড়ে আছে।
কেউ নেই সেই জমি জমা নিয়ে ঝগড়া করার। মাঝখান থেকে দুটো মানুষ আলাদা হলো। বিছানায় বসে অতীতের স্মৃতিচারণ করছিলাম। 6 বছর পর ফের এই বাড়িতে পা রাখলাম। চোখ মুছে নিজেকে স্বাভাবিক করে উঠে দাঁড়ালাম। বিকেল প্রায় হয়ে এসেছে, তবু একটা আত্মীয়র আনাগোনা নেই। আমি রুম থেকে বের হয়ে এলাম। সুমি আপা কি করছে দেখতে হবে। অপু ভাইকেও তো দেখলাম না। শুনেছি কাজের ফাঁকে বাড়িতে থাকেন না তেমন। সুমি আপার ঘরের কাছে আসতেই আমি থমকে দাঁড়ালাম। পেছনের ঘরটায় কাউকে দেখলাম মনে হলো। দোকদম পিছিয়ে পেছনের রুমটায় উকি মারলাম। একটা ছেলে খুব মনোযোগ দিয়ে বই পড়ছে। হুমায়ুন আহমেদের ময়ূরাক্ষী বইটা তার হাতে। আশেপাশে ডজন খানেক বই ছড়িয়ে ছিটিয়ে রেখেছে। তাকে দেখে মনে হচ্ছে বইয়ের ভিতর ঢুকে পড়ছে। গভীর দৃষ্টি নিয়ে বই পড়ছে সে। তার চাহনি গাঢ় থেকে গাঢ় হচ্ছে। পলকহীন অনড়ভাবে বই পড়ছে সে। আমি অপলক তাকিয়ে রইলাম তার চোখের দিকে। তার পলক পড়ার জন্যে অপেক্ষা করছিলাম। দেখছিলাম কতক্ষণ সে পলক না ফেলে থাকতে পারে। কিছুক্ষণ পরই ছেলেটি পলক ফেলে মুখ তুলে আমার দিকে তাকালো। কোনো ভাবভঙ্গি ছাড়াই আবারও চোখ নামিয়ে বই পড়ায় মনোযোগী হলো সে। অপু ভাই এখানে থাকলে ছেলেটিকে আচ্ছা মতো বকে দিত। এত অগোছালো রুম দেখলে মাথা গরম হয়ে যেত তার। অপু ভাই পরিপাটি পছন্দ করেন সমস্ত কিছু। ছেলেটি ঠিক আমার মতোই অগোছালো অলস। আমি রুম থেকে বের হয়ে সুমি আপার রুমে গেলাম। আমাকে দেখে উনি ইশারায় খাটে বসতে বললেন। আমি বসতেই উনি পা ভাঁজ করে বালিশে হেলান দিয়ে বসে বললেন, খালা কেমন আছে রে? ভালো। তাকে নিয়ে এলি না কেন? তুমি তো শুধু আমাকে আসতে বলেছ, মাকে নিয়ে আসার কথা তো কিছু বলনি। তুই কি বোকা নাকি? খালাকে আনার কথা আবার আলাদা করে বলতে হবে কেন? না মানে, আচ্ছা সুমি আপা, ওই পাশের রুমটায় একটা ছেলে বসে বই পড়ছিল, সে কে গো? আমার প্রশ্ন শুনে সুমি আপা এমনভাবে তাকালেন যেন আমি খুব ভুল কিছু বলে ফেলেছি। চোখ বড় বড় করে স্তব্ধ হয়ে রইলেন। পরক্ষণেই নিজেকে স্বাভাবিক করে বললেন, কেন? না এমনি। আমাদের গেস্ট, বিয়ে বাড়ি না, গেস্ট তো থাকবেই। হ্যাঁ তাই তো। খেয়েছিস কিছু? না। আয় আমার সাথে, তোকে খাবার দিই। সুমি আপা কথাটা বলেই নিচে নেমে দাঁড়ালেন। আমি তাকে থামিয়ে দিয়ে বললাম, সুমি আপা, বল। বলছিলাম অপু ভাই তাকে তো দেখছি না। অপু আছে, সে এসে পড়বে ঠিক সময়, তুই আয়। বলেই দ্রুত পা ফেলে হেঁটে সুমি আপা চলে গেলেন। 7 দিন কেটে গেল, অথচ ছেলেটি বাদে আর কোনো অতিথিকে এ বাড়িতে আসতে দেখলাম না। তবে যে সুমি আপা তার বিয়ে বলে আমায় ডেকে আনলো, এদিকে অপু ভাইয়েরও দেখা নেই। সুমি আপার থেকে জানতে চাইলে যে উনি কোথায়, উনি শুধু আমার দিকে তাকিয়ে থাকেন, আর কোনো জবাব দেন না। মাঝে মাঝে কয়েকবার জোর করায় উনি বলেছেন চলে আসবে, একটা কাজে বাইরে গেছে। সুমি আপার গেস্ট মানে ওই ছেলেটিকে খাওয়া আর ঘুম বাদে বাড়তি সময়টুকু বই নিয়েই বসে থাকতে দেখি। সেই সাথে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকা বই। আচ্ছা, এই ছেলেটি অপু ভাই নয় তো? এই 6 বছরে কি মানুষটা এতটাই পাল্টে গেল যে আমি তাকে চিনতেই পারবো না? কিন্তু অপু ভাই তো বই পছন্দ করেন না, অগোছালো স্বভাবও তার নয়। মাঝে মাঝে ইচ্ছে করে ছেলেটিকে নিজেই গিয়ে একবার জিজ্ঞেস করি, আপনি কে? ছেলেটি কি উত্তর দেবে তখন? একটা অপরিচিত ছেলেকে এরকম প্রশ্ন করা সাজে না। সে যদি জবাব দেয় আমি মানুষ, তবে তো ডিরেক্ট ইনসাল্ট হয়ে যাব। আর তাছাড়া হুটহাট কারোর সাথে কথা বলতে আমি পটু নই, এটাই প্রধান কারণ। ভাবনায় ছেদ পড়ল সুমি আপার ডাকে। বারান্দায় বসে চিন্তায় মগ্ন ছিলাম। উনি আমার সন্নিকটে বসে কাঁধে হাত রেখে বললেন, কি রে, কি ভাবছিলে? কিছু না। ও। সুমি আপা আকাশের দিকে তাকিয়ে রইলেন। রাতের আধার নেমে এসেছে গাঢ়ভাবে। চারিদিকে অন্ধকারে ছেয়ে আছে। গাছের পাতাগুলো মৃদু মন্দ বাতাসে দোলা দিচ্ছে। সুমি আপা দৃষ্টি সেখানেই স্থির রেখে শান্ত কণ্ঠে বললেন, জানিস পেখম, ভালোবাসা বড্ড অদ্ভুত মায়া। সে মায়ায় একবার আটকে গেলে আর বেরিয়ে আসা যায় না। তুই একজনকে বহু বছর আগে সঙ্গীহীন করে চলে গিয়েছিলিস, আজও সে সঙ্গীহীনই আছে, শুধু তোর ডাকের অপেক্ষায় আছে।
আমি স্তব্ধ হয়ে রইলাম। ওনার উচ্চবাচ্য আমার মাথায় ঢুকছে না। আমি তো অপু ভাইয়ের জন্যেই ফিরে এসেছি, কিন্তু অপু ভাই তো নেই। পেখম, তুই কি এখনো বই পড়িস? এখনো অগোছালো থাকিস? যদি সেই অভ্যাসগুলো পাল্টে থাকিস তবে আবার আয়ত্ত করে নে। বলেই সুমি সামান্য হাসলেন। হাসলে ওনাকে এত সুন্দর লাগে, অথচ আগে তো উনি কখনো এভাবে আমার সাথে হাসেননি। পেখম, তুই কি স্মৃতিহারা হয়ে গেলি? তোর অপু ভাইকে তুই চিনতে পারলি না? শুধু স্বভাব আচরণের দিক থেকেই সে পাল্টেছে, কিন্তু তোর প্রতি সেই ভালোবাসা একই থেকে গেছে। তোর প্রতিটা কথায় যে মানুষটা ভালোবাসা খুঁজে পেত, সে আজও তোরই আছে। আমি বাকরুদ্ধ হয়ে সুমি আপার কথা শুনছি। মাথার উপর দিয়ে যাচ্ছে ওনার সমস্ত কথা। আমার ভাইকে আমি চিনি রে পেখম। বদমেজাজি উগ্র স্বভাবের গোছালো ছেলেটা তোর যাওয়ার পরপরই অগোছালো হয়ে গেল। ওর সব আচরণে আমি তোকে খুঁজে পেতাম। ছেলেটা নিজের মধ্যে তোকে পুষে রাখতো। এতটাই ভালোবাসি ও তোকে। সুমি আপা কাঁদছেন। টপ টপ করে চোখের জল ওনার হাতে পড়ছে। উনি বাম হাতে তালু দিয়ে জল মুছে বললেন, আমার মনে হলো 6 বছর আগে বিচ্ছেদ হয়ে যাওয়া ভালোবাসাটা এবার জোরে লাগানো উচিত। আমি আমার ভাইকে সুখে দেখতে চাই। সেই সুখটা তোর মাধ্যমেই ফিরে পাবে ও। আমার বিয়ে নয় রে পেখম, শুধু তোকে আর অপুকে মিলিয়ে দিতেই এই মিথ্যাটা বলা। তুই অপুর কাছে যা। আমার ইচ্ছে করছে সুমি আপাকে জড়িয়ে ধরতে। সেই ইচ্ছেটার তীব্রতায় হাত পা কাঁপছে। সুমি আপা আমায় টেনে দাঁড় করালেন। দোগালে হাত রেখে ছুঁয়ে দিয়ে আমায় যেতে ইশারা করলেন। উড়ন্ত টানা ঝাপটানো পাখির মতো আমি অপু ভাইয়ের রুমের দিকে অগ্রসর হচ্ছি। আজ এতগুলো বছরের বিচ্ছেদময় দিনগুলো ধূলিসাৎ হবে। দুটো আলাদা হওয়া মন আবার জুড়ে যাবে। কিন্তু আমার ভাবনা মিইয়ে পড়ল যখন তাকে রুমে খুঁজে পেলাম না। আধ ফেরানো রুমটা খালি পড়ে আছে। হঠাৎই গিটারের টুংটাং শব্দ ভেসে আসলো কানে। এটা নিশ্চয়ই অপু ভাই। শব্দটা ছাদ থেকে আসছে। মিইয়ে যাওয়া ভাবনা আবারও মনে উকি দিল। পুরো দমে ছুটে গেলাম ছাদে। ছাদের দরজা খুলতেই চোখ আটকে গেল আমার। ছাদের মাঝ বরাবর অপু ভাই গিটার হাতে চোখ বন্ধ করে সুর তুলছেন। আমি ধীর পায়ে এগিয়ে গেলাম। অপু ভাই পায়ের শব্দ শুনে চোখ মেললেন। চোখে পানি উপচে পড়ছে তার। আমি আঁতকে উঠলাম যখন অপু ভাই মালা হাতে দুহাত মেলে আমায় ডাকলেন। আমি দৌড়ে ঝাঁপিয়া পড়লাম তার বুকে। মরিয়া হয়ে কাঁদছি দুজন। ফিরে পাওয়া ভালোবাসা সিক্ত করে তুলেছে দুজনকে। গল্পটি কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।